পিলখানা হত্যাযজ্ঞ দিবসে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 17 বছরে বিচার না হওয়ায় স্বজনদের আক্ষেপ, নতুন কমিশন গঠনের উদ্যোগ সরকারের। আদানি চুক্তি ইস্যুতে নড়ে চড়ে বসেছে সরকার। অসঙ্গতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ, জানালেন মন্ত্রী। ফলের বাজারে কারসাজি, চাহিদার অতিরিক্ত আমদানির পরও আকাশচুম্বী দাম। রমজানে 2.5 লাখ মেট্রিক টন কমলা, মাল্টা, আপেল ও আঙুর আমদানি, চট্টগ্রাম কাস্টমসের রেকর্ড আয়। যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই সামরিক শক্তির জানান দিল ইরান। উপকূলীয় এলাকায় ব্যাপক মহড়া, যুদ্ধ হলে তেহরানের বিরুদ্ধে দ্রুতই জয় পাওয়া সম্ভব, দাবি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। পিলখানা হত্যাযজ্ঞ দিবসে বনানীর সামরিক কবরস্থানে কিছুক্ষণের মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। পিলখানায় সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যাকাণ্ডের 17তম বার্ষিকী আজ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই দিবসটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমরা এই মুহূর্তে রয়েছি বনানীর সামরিক কবরস্থানে। একটু পরেই পিলখানার 57 জন সেনা অফিসার সহ 74 জন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই কবরস্থানে প্রবেশ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ। এরই মধ্যে কিন্তু সেনাবাহিনী প্রধানকে আমরা দেখেছি, এসেছেন বিজিবি মহাপরিচালক, এসেছেন আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও কিন্তু বেশ কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন। শহীদ পরিবারের সদস্যরাও রয়েছেন। পুরো জায়গাটিতে কিন্তু একেবারেই শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমরা জানি যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক একটি দিন, যেটি 2009 সালের এই দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর, যেটি এখন বিজিবি, তার সদর দপ্তরে বিপদগামী সৈনিকরা নির্মম হত্যাযজ্ঞ চালায়, যেটি নিয়ে দীর্ঘদিন ধরে নানান ধরনের আলোচনা আছে। পেছনের কুশলভ কারা, সেটি নেপথ্যে কারা রয়েছেন, সেটি বের করার জন্য দাবি আছে। কিন্তু গত 16-17 বছরে কিন্তু সেই রকম কোনো দৃশ্যমান নেপথ্যের কুশলভদের বের করার উদ্যোগ নেওয়া হয়নি, এমন অভিযোগ কিন্তু রয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা জানি যে গতকালকে এই আজকের দিনকে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি গতকালকে বলেছেন পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখন বোধগম্য, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয় নিয়ে যে শুরু হয় সেটি সবাই প্রত্যাশা করছে। প্রধানমন্ত্রী গতকালকে যেই শোকবার্তা দিয়েছেন, বিডিআর সদর দফতর পিলখানা সংগঠিত সেনা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। আজকের এই দিবসটি ঘিরে গতকালকে দেওয়া এক বাণীতে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা জানি যে 2009 সালের আজকের দিনে পিলখানায় যে সংঘটিত নারকীয় হত্যাযজ্ঞের সে দিনটির কথা তিনি স্মরণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যেই যে আনুষ্ঠানিকতা রয়েছে আজকের এই বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানোর, সেটি কিন্তু শুরু হবে। এরই মধ্যে কিন্তু শহীদ পরিবারের সদস্য এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং একই সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুজন কিন্তু একসঙ্গে আসছেন এই বনানীর সামরিক কবরস্থানে। তারা প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সঙ্গে রয়েছেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি 2009 সালের এই দিনে যেই নির্মম হত্যাযজ্ঞ, যেটিকে নানানভাবে চিহ্নিত করা হয়, সেই দিনটি 17তম বার্ষিকীতে, এবং এটি যেমনটি শুরুতে বলছিলাম শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আর কি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবস হিসেবে এটি পালন করা হচ্ছে। এবং আজকের এই দিনে আমরা দেখছি রাষ্ট্রীয় দিবস হিসেবে কিন্তু আসলে দিনের শুরুতেই এসেছেন এই মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে দেখতে পাচ্ছি, আমরা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দেখতে পাচ্ছি। একই সঙ্গে
বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান রয়েছেন, বিজিবি মহাপরিচালক রয়েছেন, অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা রয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন। আমরা জানি সেদিন তৎকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সঙ্গে অন্যান্য কর্মকর্তা সহ মোট 74 জন কিন্তু সেদিন নির্মমতার শিকার হন, অর্থাৎ শহীদ হন, তাদেরকে হত্যা করা হয়। তাদের স্মরণে বনানী সামরিক কবরস্থানের মধ্যে যে স্মৃতিফলকটি রয়েছে, সেই স্মৃতিফলকে কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধা জানাবেন। এখন পবিত্র কোরআন তেলাওয়াত হবে, এরপরেই মূলত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানাবেন। এরপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানাবেন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শ্রদ্ধা জানাবেন, এরপরে একে একে 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা জানাবেন, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা জানাবেন এবং তারপরে শহীদ পরিবারের 6 জন সদস্য রয়েছেন, তারা শ্রদ্ধা জানানো শেষে অন্যান্য রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, অন্যান্য পরিবারের সদস্যরা সবার জন্য বনানীর সামরিক কবরস্থান উন্মুক্ত করা হবে। আমরা শুনছি যে এখন পবিত্র কোরআন তেলাওয়াত চলছে। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا ليقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم। পবিত্র কোরআনে ঘোষণা হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা সর্বদা ধৈর্য কায়েমের মাধ্যমে মহান আল্লাহর সাহায্য। নিশ্চয়ই মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর যারা মহান আল্লাহর পথে নিহত হন, তোমরা তাদের মৃত বলো না, বরং আয়াত 153-54। قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة رواه ابن ماجه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, এতে তোমাদের মৃত্যু ও পরকালের কথা মনে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াত এবং হাদিস বর্ণনা করলেন, যেখানে দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন ধর্মীয় শিক্ষকের পরে কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে এখন শুরু হবে শ্রদ্ধা জানানো। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করবেন, এরপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পরে 3 বাহিনী প্রধান সবাই এখানে উপস্থিত রয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা জানাবেন। শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছে। আমরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দেখতে পাচ্ছি, তিনি যেই স্মৃতিফলক যেটি রয়েছে পিলখানায় যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছেন, সেনা কর্মকর্তারা যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে সেইখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতির শ্রেষ্ঠ সন্তান যারা আধিপত্যবাদ বিরোধীর অবস্থান জিইয়ে রেখে, অর্থাৎ স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে তাদের অবস্থানকে সুদৃঢ় রেখে তারা জীবন দিয়েছেন, জীবন বা তাদের স্মরণে
আজকের এই দিনটি পালিত হচ্ছে এবং দীর্ঘ বছর পরে আনুষ্ঠানিকভাবে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এটি রাষ্ট্রীয়ভাবে দিবস ঘোষণার মধ্য দিয়ে কিন্তু আজকের দিনটি পালিত হচ্ছে। সেই দিবসে কিন্তু আসলে শহীদ পরিবার সহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানাচ্ছেন, এরপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানাবেন, ধারাবাহিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান সহ অন্যান্যরাও আসলে শ্রদ্ধা জানাবেন। আমরা জানি যে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিপদগামী কিছু তৎকালীন বিটিআর সদস্য 57 জন সেনা কর্মকর্তা ছাড়াও নারী ও শিশুসহ আরও 17 জনকে নির্মমভাবে হত্যা করে। তাদের স্মরণেই পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করলেন, শ্রদ্ধা জানালেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানাবেন। গতকালকে আজকের এই দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান যেই বাণী দিয়েছেন সেখানে তিনি বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই সেটি জানিয়েছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন যে হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। নাগরিক হিসেবে এটি উপলব্ধিতে থাকা জরুরি, আর সেটি তিনি মনে করিয়ে দিয়েছেন। এবং হত্যাকাণ্ডের পর নানান রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু এই পিলখানা ট্র্যাজেডি, যেটি আজকে শহীদ সেনা দিবস হিসাবে পালিত হচ্ছে, সেখানে শ্রদ্ধা জানাতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কিন্তু সরকারের তরফ থেকেও জানানো হয়েছে যে এর পেছনের কুশলীদেরকে বের করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণীতেও কিন্তু আসলে সেই বিষয়ে তিনি বলেছেন। আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির যেই শ্রেষ্ঠ সন্তান, যারা আসলে স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন থেকে জীবন উৎসর্গ করেছেন, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল, বিজিবি তৎকালীন মহাপরিচালক, বিটিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা, তাদের শ্রদ্ধার প্রতি তিনি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রদ্ধা জানানোর পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানালেন এবং এরপরে অন্যান্যরা ধারাবাহিকভাবে শ্রদ্ধা জানাবেন। সুধীমণ্ডলী, আমরা এখন শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সময় শুরু বলার সাথে সাথে ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গ স্যালুট প্রদান করবেন এবং সময় শেষ বলার পর স্যালুট নামাবেন। সময় শুরু। সময় শেষ। 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে এখানে যারা উপস্থিত রয়েছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই শ্রদ্ধা জানান। একই সঙ্গে সেনা কর্মকর্তা সহ যারা রয়েছেন তারা শ্রদ্ধা জানালেন। এখন শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে, যেটি পরিচালনা করছেন ধর্মীয় শিক্ষক, ধর্মীয় পরামর্শক। সকলে মনে মনে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং দরুদ শরীফ পড়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين نحمده ونصلي على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار হে আল্লাহ আমাদের তিলাওয়াত দোয়া মুনাজাত এবং নেক আমল সমূহ কবুল করুন আমাদের নেক আমল সমূহের সওয়াব বহুগুণে বৃদ্ধি করে বিশ্বনবী রওজা মোবারকে পৌঁছে দিন রব্বুল আলামিন পিলখানায় শাহাদাত বরণকারী শহীদগণের আমলনামায় এর সওয়াব পৌঁছে দিন আয় আল্লাহ এই কবরস্থানে শায়িত কবরবাসীগণের আমলনামায় আমাদের নেক আমল সমূহের সওয়াব পৌঁছে দিন তাদের কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা আলোকিত করে দিন রব্বুল আলামিন শহীদগণের পরকালীন জীবনকে শান্তিময় করে দিন তাদের ভুল ত্রুটি মাফ করে সকলকে চিরশান্তির জান্নাতুল ফেরদাউস দান করুন হে দয়াময় আল্লাহ শহীদগণের স্ত্রী ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সহকর্মী গুণগ্রাহী সকলকে বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করুন সকলকে সর্বদা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমাদের সকলের উপর আপনার খাস রহমতের ছায়া বিস্তার করে দিন রব্বুল আলামিন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যত সদস্য দেশে বিদেশে শান্তি মিশনে যে যেখানে যে দায়িত্বে নিয়োজিত আছে আল্লাহ সবাইকে আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করুন সকলের উপর সকলের পরিবার পরিজনের উপর রহমত নাজিল করুন আয় আল্লাহ আমাদের দেশের সার্বিক শান্তি সমৃদ্ধি দান করুন এবং আমাদের দেশকে ও দেশবাসীকে হেফাজত করুন আয় আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين শহীদ সেনা দিবসের আনুষ্ঠানিকতায় শহীদদের প্রতি বিশেষ মোনাজাত সম্পন্ন হলো আমরা দেখলাম এখনো পর্যন্ত এই শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এরপরে আমরা দেখেছি 1 মিনিট নীরবতা পালন এবং এরপরে আনুষ্ঠানিকভাবে বিশেষ মোনাজাত করা হচ্ছে ধারাবাহিকভাবে শ্রদ্ধা জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ 3 বাহিনীর প্রধান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এর পরবর্তীতেই শহীদ পরিবার সদস্য শ্রদ্ধা জানাবেন আমরা দেখছি শ্রদ্ধা নিবেদন শেষে সামরিক কবরস্থান ত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে বিদায় দিতে অন্যান্য কর্মকর্তারাও এগিয়ে গেলেন এবং তারা কিন্তু একটু পরেই এই জায়গাটিতে অর্থাৎ কবরস্থানে শ্রদ্ধা জানাবেন পিলখানার নৃশংসতম হত্যাকাণ্ডের 17তম বর্ষে আজকের এই দিনটিতে জাতীয় শহীদ সেনা দিবসের এই ভোরে কিন্তু আসলে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এখন একটু পরেই শ্রদ্ধা জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অন্যান্য কর্মকর্তারাও কিন্তু আসলে ধারাবাহিকভাবে শ্রদ্ধা জানাবেন এরপরে আসলে আনুষ্ঠানিকভাবে এটি সাধারণের জন্য উন্মুক্ত করা হবে শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সরাসরি যুক্ত ছিলাম সেখানে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বহুল বিতর্কিত বিদ্যুৎ চুক্তির ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করছে সরকার চুক্তির বিভিন্ন অসঙ্গতি ও খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানিয়েছেন বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নির্ধারণ করা হবে আদানি চুক্তির ভবিষ্যৎ শুভ খানের রিপোর্ট
2017 সালে নভেম্বরে ভারতীয় প্রতিষ্ঠান আদানি গ্রুপের সঙ্গে 25 বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় 2023 সালের এপ্রিলে। আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় রিভিউ কমিটির প্রতিবেদনে আদানির বিদ্যুতের অস্বাভাবিক মূল্য, অসম নানা শর্ত উঠে আসে, যেখানে বলা হয়েছে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দাম যখন 4.46 সেন্ট ছিল, তখন আদানির সঙ্গে 8.61 সেন্টে চুক্তি করা হয়। দাম নির্ধারণে এক অদ্ভুত সূচক দেওয়া আছে চুক্তিতে। এতে আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতে 40 থেকে 50% বেশি হিসাবে বাংলাদেশ প্রতি বছর আদানিকে বাড়তি $50 কোটি বা 6000 কোটি টাকা দিচ্ছে। 25 বছর চুক্তির মেয়াদে $1000 কোটি বাড়তি নিয়ে যাবে তারা। চুক্তিটি বাংলাদেশের জন্য আত্মঘাতী হিসেবে উল্লেখ করে এর শর্ত পুনর্বিবেচনা বা বাতিলের সুপারিশ করা হয়েছে। জাতীয় কমিটির ওই প্রতিবেদনের সুপারিশ নিয়ে সম্প্রতি সচিবালয়ে সরকারের মন্ত্রী, আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনা ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, আদানির চুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সব বিধিবিধান ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদানির ব্যাপারটা অনেক বড়, এটা সম্বন্ধে সরকার এই বিগত সরকার একটা কমিটিও করেছিল, রিপোর্টও করেছে। সবচেয়ে আগে বাংলাদেশকে রেখে আমরা কাজ করছি যাতে বাংলাদেশের সাশ্রয় হয়। আদানি সহ বিগত আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অসম চুক্তিগুলোর বিষয়েও ভাবা হচ্ছে বলে সময় সংবাদকে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। অন্যান্য যে অসম যে বিদ্যুৎ চুক্তিগুলো আছে স্যার, সবই আমরা দেখছি, কিন্তু সময় লাগবে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে বর্তমানে 136টি বিদ্যুৎ কেন্দ্রের দৈনিক উৎপাদন সক্ষমতা 32,332 মেগাওয়াট, আর সর্বোচ্চ চাহিদা 17,000 থেকে 18,000 মেগাওয়াট। তা সত্ত্বেও বাংলাদেশকে বিদ্যুৎ আমদানি করতে হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সেরা চমক দেখালো বোডো গ্লিম্ট। গেলবারের রানার্স আপ ইন্টার মিলানকে বিদায় করে প্রথমবারের মতো শীর্ষ ষোলোতে নরওয়ের ক্লাব। অবাক করার মতো তথ্য হলো, রমজান সামনে রেখে 2,211 কোটি টাকার 2.5 লাখ মেট্রিক টন কমলা আঙুর, আপেল এবং মাল্টা আমদানি করেছে বাংলাদেশ, যেখান থেকে 2,500 কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে রেকর্ড আমদানির পরেও নানা অজুহাতে বেড়েছে সব ধরনের ফলের দাম। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি 2025-26 অর্থ বছরের 7 মাসে চট্টগ্রাম বন্দর থেকে 557 কোটি টাকা মূল্যের 86,991 মেট্রিক টন আপেল, 520 কোটি টাকা মূল্যের 44,456 মেট্রিক টন আঙ্গুর, 438 কোটি টাকা মূল্যের 50,316 মেট্রিক টন মাল্টা এবং 496 কোটি টাকা মূল্যের 56,995 মেট্রিক টন কমলা খালাস হয়েছে, যার পুরোটাই এখন রমজানের বাজার দখল করে আছে। আমদানিকৃত ফলগুলো আমরা অতি দ্রুত ক্লিয়ার করার জন্য পরীক্ষা এবং শুল্কায়ন সেকশনকে এটা বলা আছে। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হলো কমছে না ফলের দাম। ফলের বাজারও ভর করেছে নানামুখী অজুহাত। পার কন্টেনারে 5 থেকে 12-15 লক্ষ টাকা লোকসান হচ্ছে। বিশেষ করে বর্তমানে পাইকারি পর্যায়ে 20 কেজি আপেলের কার্টন 3,700 থেকে 6,000 টাকা, 8.5 কেজির কমলার কার্টন 1200 থেকে 1800 টাকা, 10 কেজি আঙ্গুরের কার্টন 2800 থেকে 3,500 টাকা এবং 14 কেজি মালটার কার্টন বিক্রি হচ্ছে 3,000 থেকে 4,000 টাকা দরে। দাম না কমার সবচেয়ে বড় কারণ হচ্ছে ডিউটি, যেটা 136% নেওয়া হচ্ছে। রেকর্ড পরিমাণ খালাসের পরও চট্টগ্রাম বন্দরে বর্তমানে 1,233 ইউজবা 625 বিশেষায়িত রেফার কন্টেনার অবস্থান রয়েছে। অধিকাংশ রেফার কন্টেনারে আমদানিকৃত ফল বোঝায়। এগুলো খালাসের জন্য বন্দরের সকল কার্যক্রম চলমান আছে, কোথাও কোনো প্রতিবন্ধকতা এই মুহূর্তে নাই। অবশ্য ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর আমদানি হয়েছে 1,076 কোটি টাকা মূল্যের 47,000 মেট্রিক টন, আর আমদানিকৃত খেজুর থেকে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে 481 কোটি টাকা। কম দামের পাশাপাশি পুষ্টিগুণে বিদেশি ফলের চেয়ে উন্নত দেশীয় ফল, এমনটি বলছেন পুষ্টিবিজ্ঞানীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর নদ্যায় গাড়ির গ্যারেজ ও বরফের ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই সব যানবাহন। সেখানে আছেন সহকর্মী নাইম হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে।
রাজধানীর নদ্দায় ভাটারা থানাধীন জগন্নাথপুর এলাকার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মূলত আজ সকাল 6টা নাগাদ এই গাড়ির গ্যারেজে এই অগ্নিপাতের সূত্রপাত হয়। এরপরে কিন্তু প্রায় ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায়, 7টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু হচ্ছে এখানে এই যে গ্যারেজের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু স্পষ্ট। এখানে গ্যারেজে যে গাড়িগুলো ছিল, আমরা গ্যারেজের কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এখানে প্রায় 4 থেকে 5টি গাড়ি পুরো একদম ছাই হয়ে গেছে। কিভাবে এই আগুনের সূত্রপাত, এই বিষয় হচ্ছে আমরা এই গ্যারেজের মালিক ও সংশ্লিষ্ট আশেপাশের এলাকাবাসীর সঙ্গেও কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে তাদের দাবি এই পার্শ্ববর্তী যে ভবন রয়েছে, এই ভবন থেকে হয়তোবা কেউ ফজরের পরে বা আজ ভোর 5:30 6টা নাগাদ সময় এখানে হচ্ছে সিগারেট বা হচ্ছে কোনো ধরনের একটি কিছু উপর থেকে আগুন জাতীয় কোনো একটা কিছু ফেলেছিল, যেখান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছিল। সেই আগুনের সূত্রপাতের পরেই কিন্তু এখানে প্রায় ভয়াবহতা আপনারা এখনও স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর নদ্দা এলাকা থেকে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম রাজধানীর নদ্দায়। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। বাংলাদেশে নয়, পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম। এই জঘন্য হত্যাকাণ্ডের পিছনে কি উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করার জন্য তৎকালীন সরকার 2টো কমিটি করেছিল, যার কমিটির রিপোর্টগুলো শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটা স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের রিপোর্ট আমাদের সামনে এসছে। এই আমরা সরকারে এসছি জনগণের ম্যান্ডেট নিয়ে অল্প কিছুদিন হলো। তার আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই রিপোর্ট তারা হাতে পেয়েছে। সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি 2-1 দিনে দেখেছি। আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি, যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাদের রিপোর্টে আমি একটা গ্ল্যান্স যা দেখেছি, যেহেতু আজকে কথা বলতে হবে সেই জন্য, তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি মনে হলো। আমি আরও ডিটেইল দেখব। সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে। আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। সেজন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া জরুরি, সমস্ত পদক্ষেপগুলো আমরা নেব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল একটি ঘটনা, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে আন্ডারমাইন করা বা দুর্বল করা এটা একটা লক্ষ্য ছিল। সেটা তাদেরই থাকতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না অথবা একটা দুর্বল রাষ্ট্র হিসেবে এই দেশকে দেখতে চায়। ধন্যবাদ। এটা নিয়ে আমি মন্ত্রণালয়ে আমাদের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে পরে আপনাদের সাথে কথা বলবো। না, এটা একটু আগে কি বললাম যে আমি এটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট না দেখে কথা বলেছিলাম, আজকে এটা সংশোধন করলাম, একটু আগে তো বললাম। আমরা এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটা ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এবং যাদের দিয়ে গঠিত হয়েছিল, যে সমস্ত রিকমেন্ডেশন এসছে, এটা গ্ল্যান্স আমি দেখেছি, পুরো দেখতে পারিনি। দিজ আর গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। যুক্ত ছিলাম বনানীর সামরিক কবরস্থানে। যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।
সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনা কক্ষে প্রবেশ করবে তেহরান। যদিও এর মধ্যেই ইরানের উপকূলবর্তী এলাকায় সামরিক মহড়া অব্যাহত রেখেছে IRGC। মহড়ায় ড্রোন, নৌযান, উভচর যান, স্থল থেকে সমুদ্রপথে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও রকেট এবং আর্টিলারি ব্যবহার করা হচ্ছে। তেহরানের বিরুদ্ধে যুদ্ধে দ্রুত জয় পাওয়া সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চীনের জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কেনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে ইরান। চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইতালির সান সিরোতে ঘটল ইতিহাসের অন্যতম বড় এক অঘটন। গেলবারের রানার্স আপ ইন্টার মিলানকে বিদায় করে প্রথমবারের মতো শেষ 16তে জায়গা করে নিয়েছে নরওয়ের ক্লাব বোদো গ্লিম্ট। প্রথম লেগে 3-1 ব্যবধানে হারের চাপ মাথায় নিয়ে ঘরের মাঠে বোদোর মুখোমুখি হয় ইন্টার। তবে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও তাতে কোনো লাভ হয়নি। 58 ও 72 মিনিটে 2টি গোল করে ব্যবধান 5-1 নিয়ে যায় নরওয়ে ক্লাবটি। পরে 78 মিনিটে নেরুজিডেরা একটা গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি। ঘরের মাঠ থেকেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় ইন্টার মিলান। 1987-88 মৌসুমের পর প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় সুপার 16-এ জায়গা করেছে বোদো গ্লিম্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পিলখানায় শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিতের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। আদানি চুক্তি ইস্যুতে নড়েচড়ে বসেছে সরকার। অসঙ্গতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বৈঠক। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ নির্ধারণ জানালেন মন্ত্রী। ফলের বাজারে কারসাজি, চাহিদার বেশি আমদানির পরও আকাশচুম্বী দাম। রোজায় 2.5 লাখ মেট্রিক টন কমলা, মালটা, আপেল, আঙুর আমদানি। চট্টগ্রাম কাস্টমসের রেকর্ড আয়। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর দেখবেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকবেন জিন্নাতারা যশোয়া। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।